সুপ্রিয় দর্শক, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। আজকের অনুষ্ঠান শুরু করব একটি নজরুল গীতি দিয়ে। পরিবেশন করছেন শিরিন ইসলাম। যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, হেরা হতে হেলে দূরে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। कमलीवाला कमलीवाला, से जे आमार कमलीवाला कमलीवाला। आसमानी मेघ चले छाया दिते, कमलीवाला कमलीवाला, से जे आमार कमलीवाला कमलीवाला, हेरा होते हेरे दूरे नुरानी तनु ओके आशे हाय, सारा दुनियार हेरे मेरे पर्दा खुले खुले जाए। से जे आमार कमलीवाला कमलीवाला, से जे आमार कमलीवाला कमलीवाला, से जे आमार कमलीवाला कमलीवाला, से जे आमार कमलीवाला कमलीवाला। কবি তারাপদ রায়ের দারিদ্র রেখা কবিতার অংশ আবৃত্তি করছেন ফারহানা ইয়াসমিন। গল্প। আমি নিতান্ত গরিব ছিলাম, খুবই গরিব। আমার ক্ষুধার অন্ন ছিল না, আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না, আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না। অসীম দয়ার শরীর আপনার। আপনি এসে আমাকে বললেন, না, গরিব কথাটা খুব খারাপ, ওতে মানুষের মর্যাদার হানি হয়। তুমি আসলে দরিদ্র। অপরিসীম দারিদ্র্যের মধ্যে আমার কষ্টের দিন, আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না। আমি আরো আরো জীর্ণ ক্লিষ্ট হয়ে গেলাম। হঠাৎ আপনি আবার এলেন, এসে বললেন, দেখো, বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটিও ভালো নয়। তুমি হলে নিঃস্ব। দীর্ঘ নিঃস্বতায় আমার দিনরাত্রি, গনগনে গরমে ধুকতে ধুকতে, শীতের রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে, বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম। আপনার কিন্তু ক্লান্তি নেই। আপনি আবার এলেন,
আপনি বললেন, তোমার নিঃস্বতার কোনো মানেই হয় না। তুমি নিঃস্ব হবে কেন? তোমাকে চিরকাল ক্ষুব্ধ বঞ্চনা করা হয়েছে। তুমি বঞ্চিত, তুমি চির বঞ্চিত। আমার বঞ্চনার অবধান নেই। বছরের পর বছর আধপেটা খেয়ে উদম আকাশের নিচে শুয়ে কঙ্কাল সার আমার বেঁচে থাকা। কিন্তু আপনি আমাকে ভোলেননি। এবার আপনার মুষ্টিবদ্ধ হাত, আপনি এসে উদাত্ত কণ্ঠে ডাক দিলেন, জাগো জাগো সর্বহারা। তখন আমার জাগবার ক্ষমতা নেই। ক্ষুধায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি। আমার বুকের পাঁজর হাঁপড়ের মতো ওঠানামা করছে। আপনার উৎসাহ আর উদ্দীপনার সঙ্গে আমি তালই মেলাতে পারছি না। আপনারা দেখছেন কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। দোসা দোসা ভেজিটেরিয়ান ও বাঙালি সুস্বাদু খাবারের সমারোহ। ইডলি, দোসা, বিরিয়ানি আরো অনেক মজাদার খাবার। ফ্রি পার্কিং এর ব্যবস্থা সহ টরন্টো ডস ও ড্যানফোর্ড ইন্টারসেকশনে দোসা দোসা। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 905-212-9797। ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টার। আমরা ইমিগ্রেশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, উইমেন্স কাউন্সেলিং, হেলথ ইত্যাদি বিষয়ে বিনামূল্যে 9টি ভাষায় পরামর্শ দিয়ে থাকি। আমরা আপনার ভাষায়ও সার্ভিস দিই। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। এতখানি কখনো ছিলে না, নাকি ছিলে? জানতে পারিনি। এভাবেই বেশি করে জানি, জানতে পারি কতটুকু ঘের নিয়ে আমার অজ্ঞতা। মনে হয় কিছু ভুল হয়ে গেছে আমার অজ্ঞাতে। মারাত্মক নয়, ছোট মোটো, দীর্ঘ আয়তন জোড়া সর্বনাশ নয়। এই ভুল, ছোটখাটো ভুল, সুযোগ পেয়েছে তাই জানিয়ে দেয় নিজের অস্তিত্ব। দর্শক, আপনারা দেখছিলেন কবি আসাদ চৌধুরীর স্বরচিত কবিতা পাঠ। বাংলা ভাষার প্রখ্যাত এই কবি এবং লেখক সম্প্রতি বাংলা টেলিভিশনে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। আমাদের স্টুডিওতে তার সাথে কথা বলছেন আহমেদ হোসেন। বাংলা টেলিভিশনের স্টুডিওতে কবি আসাদ চৌধুরীকে সম্ভাষণ জানাচ্ছি। আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ। ভালো, আপনারা ভালো? হ্যাঁ, আমরা ভালো। কেমন লাগছে টরন্টো আপনার? আমার খুব ভালো লাগছে। এই প্রথম আপনার আগমন টরন্টোতে। আমি এর আগে ছিলাম, এক রাত ছিলাম, 98 দিকে ছিলাম, এক রাত ছিলাম। এবার কি কোনো সেমিনারে বা ব্যক্তিগত? একেবারেই ব্যক্তিগত। আমার নাতির জন্মদিন, ওই জন্মদিন পালন করার সুযোগ পেলাম। শুনেছি যে আপনারও জন্মদিন ছিল। হ্যাঁ, কখনো কখনো এরকম তো ঘটনা ঘটে। আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে বাংলা টেলিভিশনের দর্শক শ্রোতারা এই টরন্টোতে কিংবা কানাডাতে সবাই দেখছে, অনলাইনে সবাই দেখে, পৃথিবীর সব জায়গায়। এই সুযোগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার কবিতায় দেখা যায় যে মুক্তিযুদ্ধ এবং ভাষা খুব খুব কাছাকাছি থেকে, সেটা কেন? তার বাংলা ভাষাই হচ্ছে একমাত্র আমাদের, যেটা বাঙালি মুসলমানকে, পূর্ব বাংলাকে এবং আমাদের যেটাকে আমরা দেশ বলি সাধারণত, রাষ্ট্র কনসেপ্টই তো ছিল না বাঙালি মুসলমানের মধ্যে। এই কনসেপ্টটি তীব্রভাবে এনে দেয় রাষ্ট্রভাষা আন্দোলন এবং আমাদের শহীদদের রক্ত এই যে এত উত্তাল হয়ে 71-এ মিশবে, এটা আমি ভাবিনি কোনোদিন। এটা এতটা দ্রুত হবে। এবং আমাদের মুক্তিযুদ্ধ আমরা লড়াই করেছিলাম বিনা অস্ত্রে বলা যেতে পারে, মনোবল নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। এই নৈতিকতার সাহস, এই আদর্শিক প্রেরণায় বড় ছিল এবং এটা খুব বড় শক্তি বলে আমি বিশ্বাস করি। তার ফলে আমরা আমাদের সংস্কৃতি নিয়ে লড়াই করেছি একটা গারল সভ্যতার বিরুদ্ধে এবং আমরা জয়ী হয়েছি। এটা বলতে ভালো লাগছে যে পৃথিবীর যারা শান্তিকামী মানুষ, পৃথিবীর যারা গণতন্ত্র মানা,
যারা শান্তি চায়, প্রগতি বিশ্বাস করে, তাদের কুণ্ঠাহীন সমর্থন। এবং আমি নির্দ্বিধায় বলবো, ভারত সে সময় যে সমর্থনটা দিয়েছেন আমাদেরকে, 1 কোটি মানুষকে আশ্রয় দেওয়া, 2 লক্ষ মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দেওয়া, আশ্রয় দেওয়া, অস্ত্রশস্ত্র দেওয়া, রাজনৈতিকভাবে কূটনৈতিক সমর্থন দিয়ে যাওয়া বাংলাদেশ মিশনগুলোকে, আমি অত্যন্ত কৃতজ্ঞ সেজন্যে। অবশ্য সে তখনকার ভারত আর এখনকার ভারতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, আমি সে কথা বলতে যাচ্ছি না। এবং আপনারা তো ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেখানে আপনি বেশি জড়িত ছিলেন, হ্যাঁ অবশ্যই, আমি জয় বাংলা পত্রিকার সঙ্গে ছিলাম। জয় বাংলা পত্রিকায় শব্দ সৈনিক এবং কলম সৈনিক আমরা বলতে চাই এবং আমরা বিশ্বাস করি। এই যে আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনারা ভারতে থেকেই করেছেন, সেই সময়ের কোনো স্মৃতিচারণ যদি বলেন। আমি বলি একটা, কালাচাঁদ বলে আমাদের, কালাচাঁদ ঘোষ, ওর নামটা শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে ঢোকানো হলো। সেই কালাচাঁদ ঘোষ বাঁশি বাজায়, আমার সঙ্গে রাস্তায় দেখা, তো ওর নিজেরই পয়সা থাকে না, একেবারেই গরিবী হালত, এবং শরণার্থী শিবিরে সত্যি সত্যি খুব কষ্ট ছিল। তো এক কাপ চা খেলাম, 10 নয়া, তখন 10 নয়া চা পাওয়া যেত, ভারের চা, বালিগঞ্জে মুক্তিযুদ্ধ, আমরা যাচ্ছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে রেকর্ড করব। তো চা খেয়েছি, চা খাওয়ার পর পয়সাটা আমি দিতে চাইলাম, হাতটা ধরে কেঁদে ফেলেছিল কালাচাঁদ। না, এটা বলা যাবে না, ওই তখন একাত্তর ব্যাপারটাই আলাদা। আমরা তখন সত্যি অনেক বড় মানুষ ছিলাম। এই যে মানুষটি কথা বলছি, এই মানুষটি তখন অনেক বড় ছিল। এই জন্য আপনার একটা কবিতায় আছে যে আমি সত্যি মানুষ ছিলাম, তখন সত্যি মানুষ, এটা বিশ্বাস করি, আমরা অনেক বড় ছিলাম তখন। এই একটা জায়গায় পড়েছি, কোনো এক সমালোচক আপনার সম্পর্কে লিখেছে যে আপনার 71 পরবর্তী কবিতাগুলোতে অনেক বেদনা, মানে স্ট্রাগল এবং না পাওয়ার বেদনা খুব বেশি কাজ করেছে, যে কি চেয়েছি কি পেলাম, ব্যাপারটা কেন? মুক্তিযুদ্ধ হয়েছে যেন আমার সঙ্গে যারা ছিলেন, আমার ক্লাস ফ্রেন্ড মারুফ চৌধুরী, রাজাকাররা তাকে কুপিয়ে মেরেছে, এবং রোজার মাস ছিল, ওষুধ খায়নি, আসরের সময় বিনা ওষুধে বিনা পানিতে মারা গেছে। এ কি চেয়েছিল? বা আমার কাজিন মায়া আলম চৌধুরী, ওর নামে পাহাড় আছে, একটা পাহাড়ের নাম করা হয়েছে ওর নামে। মোর্শেদ আলম চৌধুরী আমার মামা, তিনিও মারা যান, সরাসরি যুদ্ধ করে মারা যান। তো এরা চেয়েছিলেন কি? এরা চেয়েছিলেন যে বাংলাদেশের কোনো নাগরিক না খেয়ে মরবে না, বিনা চিকিৎসায় মরবে না, ছেলে মেয়েদের পড়াশোনা করার সুযোগ দিতে পারবে। আর যার ঘরে খাবার নাই, আর্থিক অনটন অভাব, সে তো মর্যাদা সম্মান নিয়ে বাঁচতে পারবে না। এরা চেয়েছিলেন যে বাঙালি, প্রতিটি বাঙালি এদেশে যে জন্মগ্রহণকারী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হতে পারে, চাকমা হতে পারে, সাঁওতাল হতে পারে, যে কোনো বর্ণ হোক, সম্মান এবং মর্যাদা নিয়ে বাস করবে। আমি দেখেছি আজকে 53টার মতো ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, একটি ইউনিভার্সিটি বাংলা পড়ায় না বাংলাদেশে। হ্যাঁ, টেলিভিশনে নাটক হয়, আমরা প্রমিতি বাংলার জন্য এত করলাম আঞ্চলিক ভাষায়, এবং যারা আঞ্চলিক ভাষাগুলি পপুলার হবে, এমনকি আমি লন্ডনে একটা STV আছে, আর জানি কি কি চ্যানেল আছে, পুরো অ্যাড সিলেটি ভাষায় বলছেন। আমি সিলেটি ভাষাকে অত্যন্ত সম্মান করি, অসম্মান। রাধা রমন, আপ করিম, আমাদের হাসন রাজা, চিন্তা করা যায় না, আরকুম শাহ, শীতলং শাহ, সে বিশাল সম্পদ আমাদের, এগুলো তোমাদের ঐতিহ্য। কিন্তু এইভাবে আমাদের প্রমিত বানানটাকে নষ্ট করা ভুল না নিশ্চয়ই। এখন আমি রাজনীতিবিদ হলে বলতাম ষড়যন্ত্র হচ্ছে, আমি জানি এটা হচ্ছে যে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য কমার্শিয়ালি ব্যবহার করার চেষ্টা হচ্ছে। কিন্তু এটা আমরা যে এতদিন ধরে টিকিয়ে রেখেছি, যেটা আমি যে ভাষায় কথা বলছি, আমার আম্মা এই ভাষায় কথা বলেননি, বলতেন না, আমি আমার সঙ্গে এই ভাষায় কখনই বলতাম না। কিন্তু আমি আপনার সঙ্গে বলছি, এবং যারা টেলিভিশন দেখছেন, যারা শুনছেন, আমি জানি যে তাদের সঙ্গে আমাকে একটা কমিউনিকেশন করতে হবে। এই প্রমিত বাংলাটা হচ্ছে এটা। তো এগুলি যখন নষ্ট হয়, আমি যখন দেখি রাজাকাররা ক্ষমতায় যায়, আমি যখন দেখি তারা হুমকি মারে, দেশপ্রেমের পরামর্শ দেয়, আজকে এত বছর পরে সেক্টর কমান্ডাররা বলছে বিচার চাই, তো এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি। এবং লোহানী ভাইকে বলি, লোহানী ভাই এখন বোধহয় আমাদের এটা বলারটা থামানো উচিত। আমি ইতিহাসবিদ না, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছি, কোনো দরকার ছিল না আমার। কেউ লিখছে না কিশোরদের জন্য, আমি বঙ্গবন্ধুর কিশোরদের জন্য জীবনী লিখেছি। কেন লিখেছি? সবাই তেল মারতে যায়, কিন্তু পরবর্তী প্রজন্ম কি করে তৈরি হবে এই চিন্তাটা করছে না। আমি পতাকাটা কার হাতে দিয়ে যাব, আমার জাতীয় সঙ্গীত কাকে দিয়ে যাব, আমি যখন এটা চিন্তা করি, স্বাভাবিক একটু হতাশা আসে। কিন্তু হতাশাই আমাদের সেই বুলবুল খান মাহবুবের কবিতা, কমরেড, হতাশাই শেষ কথা নয়। হতাশাই শেষ কথা নয়। আপনি যোদ্ধা, একদিকে 71, 80 দশকে সেই আবার আপনি ঝাঁপিয়ে পড়েছেন।
কবিতা উৎসব করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে কবিতা ঝাঁপিয়ে পড়েছেন। তারপর আপনি জার্মানিতে কাজ করতে চলে যান এবং প্রবাসে আপনি সে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কেমন মনে হচ্ছে, প্রজন্ম আপনার সাথে কেমন সাপোর্ট করছে? আমি তো একটা কথা আমি খুব গভীরভাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যারা থাকেন তাদের চাইতে বাংলাদেশের বাইরে যারা থাকেন তারা দেশটাকে অনেক বেশি ভালোবাসেন। আমার ভুল হতে পারে, কিন্তু আমি 100% শিওর যে আমার ভুল হচ্ছে না। তারা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসেন, এমনকি বাংলাদেশের খাদ্যাভ্যাসটা পর্যন্ত তারা পাল্টাতে চান না। অথচ পরবর্তী জেনারেশন তারা ফাস্ট ফুডের দিকে যাবে, কিছুতেই চেক দেওয়া যাবে না। এবং তারা প্রত্যেকে হয়তো মা বাবারা আঞ্চলিক ভাষায় কথা বলে, প্রমিত বাংলা শোনার সুযোগ কম, তার ফলে তারা আঞ্চলিক ভাষায় কথা বলে বলে তারা যখন বাইরের লোকের সঙ্গে কথা বলতে চায় তখন বাংলা বলতে চায় না, একটু লজ্জা পায়। তো এই যে কিন্তু তারপরেও বাংলাদেশ সম্পর্কে প্রচন্ড আবেগ কাজ করে এদের, এই তরুণ সমাজেরও। উচ্চারণ অভিধান আমার কাছে নাই, কিন্তু প্রবাসী বাঙালির কাছে আছে অভিধান। প্রত্যেকের বাড়িতে একটা করে ডিকশনারি আছে, বাংলা ডিকশনারি। তো এটা কি বাংলাদেশে আছে? আপনি কজনের বাড়িতে ডিকশনারি পাবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ বেড়াতে এসে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে বাংলা টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আজকে যে আপনি বললেন আমাদের সেই মুক্তিযুদ্ধের কথা, ভাষা আন্দোলনের কথা, আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। 71 আমি ব্যক্তিগতভাবে দেখিনি, ছোট ছিলাম, কিন্তু যে চেতনা, যে বীজ আপনি আজকে যে নাড়া দিলেন, আমার মনে হয় বাংলা টেলিভিশনের সব দর্শক শ্রোতার মধ্যে এটা নাড়া দিয়েছে। আমরা লালন করব বাংলাদেশ লাল সবুজের পতাকা। অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে অনুরোধ করব, যদি আজকে আমাদের বাংলা টেলিভিশনের দর্শক শ্রোতার জন্য একটি কবিতা আবৃত্তি করেন। আপনাকে ধন্যবাদ এবং বাংলা টেলিভিশনে কর্তৃপক্ষকে ধন্যবাদ। একটি সুযোগ পেয়েছি, এটি দুর্লভ সুযোগ আমার জন্যে। এবং যারা দেখছেন কষ্ট করে এই বিদেশে সময় দিয়ে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি একটি কবিতা পড়ছি, এটা প্রেমের কবিতা বলা হয়, প্রেমের কবিতার বইয়ের মধ্যে চলে গেছে। দেশপ্রেম বলে আমার আপত্তি নেই, এতখানি কখনো ছিলে না, এভাবেই বেশি করে পাই, গোটা অবসর জুড়ে বসিয়েছ আপন আসন, এতখানি কখনো ছিলে না, নাকি ছিলে জানতে পারিনি, এভাবেই বেশি করে জানি, জানতে পারি কতটুকু ঘের নিয়ে আমার অজ্ঞতা, মনে হয় কিছু ভুল হয়ে গেছে আমার অজ্ঞাতে, মারাত্মক নয়, ছোট মোটো, দীর্ঘ আয়তন, জোড়া সর্বনাশ নয়, এই ভুল ছোটখাটো ভুল সুযোগ পেয়েছে তাই জানিয়ে দেয় নিজের অস্তিত্ব, সার্থকতা নয়। শুধু এই ভুলগুলি মনে পড়ে যায়, একা একা লজ্জা পাই, কষ্ট পেতে থাকি, কাছে না থেকে কেমন করে তুমি এত কষ্ট দাও, কষ্টের ভিতরে পাই, স্মৃতির ছোঁয়ায় পাই, প্রবাসেই বেশি করে পাই, এতখানি কখনো ছিলে না। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 416-698-2255। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন নাহিদ কবির কাকলি। ফুলের মেলা দেখি
খানিক জলে চরণে তার লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা আমার গুরুর আসন কাছে সুবোধ ছেলে কজন আছে অবচনে কোল দিয়েছেন তাই আমি তার চেলা বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। হাসান রাজার এই গানটির সাথে নৃত্য পরিবেশন করছেন অন্তরা ভৌমিক। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাই মু আমি, কি ঘর বানাই মু আমি শূন্যের মাজার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। ভালা করি ঘর বানায়া কয়দিন থাকমু আর, হারে কয়দিন থাকমু আর। ভালা করি ঘর বানায়া কয়দিন থাকমু আর, হারে কয়দিন থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে, হারে ঘর দুয়ার না বান্ধে। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে, হারে ঘর দুয়ার না বান্ধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তার লাগিয়া কান্দে। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে বলে রে ঘর পাহাড়ি ভালা নাই আমার। লোকে বহলে বহলে রে ঘর পাহাড়ি ভালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাই মু আমি, কি ঘর বানাই মু আমি শূন্যের মাজার। লোকে বলে বলে রে
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমাদের অনুষ্ঠান আবারও দেখতে পাবেন ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।